নেদারল্যান্ডের সাথে ৩ ম্যাচের টি-20 সিরিজ এবং এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু ২৫ সদস্যের একটা প্রাথমিক দল অলরেডি ঘোষণা করে দিছে। এই দলটা আসলে কাউকেই বাদ দেওয়া হয় নাই। মোটামুটি বিপিএল থেকে শুরু করে গত কয়েকটা সিরিজে যারা পারফর্ম করছে বা যেই প্লেয়াররা স্কোয়াডে ছিল সবাই কিন্তু মোটামুটি এই দলে আছেন এবং আ বাংলাদেশ এ দল থেকেও ৫ জন প্লেয়ারের নাম কিন্তু এই লিস্টে আছে। সো সবাই মোটামুটি ধারণা করে নিতে পারেন যে তেমন কাউকেই আসলে বাদ দেওয়া হয় নাই। কিন্তু বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া, সবচেয়ে বড় না হলেও ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্টেড যে প্লেয়ারটা ছিল আ সাব্বির রহমান, তাকে কিন্তু এই প্রাথমিক দলে বা ২৫ সদস্যের এই প্রাথমিক দলে ঘোষণা দেওয়া হয় নাই তার নাম। তার নাম কিন্তু এই ২৫ সদস্যের দলে নাই। এটা একটু অবাক করছে। যাই হোক, আ এই ২৫ সদস্যের যে দলটা ঘোষণা করা হয়েছে, সেই দলটা কিন্তু আগামী ৬ তারিখ থেকেই ক্যাম্পে যুক্ত হচ্ছে এবং ১৫ তারিখ থেকে তারা কিন্তু আ প্র্যাকটিস শুরু করতে পারে। নিজেদের মধ্যে ম্যাচ খেলার যে প্র্যাকটিস, সেটা শুরু হতে পারে। যাই হোক, আ এখন কথা হচ্ছে নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশের যে সিরিজ খেলার কথা বা কিছুদিন আগেই কোনো বড় দলের কোনো শিডিউল না পেয়ে নেদারল্যান্ডসের সাথে যে সিরিজ খেলার ঘোষণাটা হইছে, সেটার টাইমটা মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে কবে শুরু হতে পারে। কিন্তু চূড়ান্ত সময় কিন্তু এখনো পাওয়া যায় নাই। এটা বিভিন্ন সোর্স থেকে জানতে পারলাম যে ২৬ তারিখ হয়তোবা নেদারল্যান্ডসের যে জাতীয় দল সেটা বাংলাদেশে আসবে টি-20 খেলার জন্য এবং ৩ টা ম্যাচই কিন্তু সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে এবং ৩০ তারিখে হয়তোবা ১ম ম্যাচটা হতে পারে। ৩০ তারিখ থেকেই নেদারল্যান্ডসের সাথে যে বাংলাদেশের টি-20 সিরিজ সেটা শুরু হতে পারে। ৩০ তারিখ থেকে ৪-৫ তারিখ পর্যন্ত এই সিরিজটা চলবে এবং ৪-৫ তারিখ সিরিজ শেষ করে বাংলাদেশ হয়তোবা আ আরব আমিরাতের জন্য আ এশিয়া কাপের জন্য রওনা হয়ে যাবে। তো যাই হোক, ২৫ সদস্যের যে প্রাথমিক দলটা সেটা যদি আপনাদের সাথে শেয়ার করতে চাই, তাহলে লিটন দাস তো ক্যাপ্টেন হিসেবে থাকছেই। ব্যাটসম্যান হিসেবে আরো থাকছেন হচ্ছে তানজিদ তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসাইন ইমন, নাজমুল হোসাইন শান্ত, তাওহিদ হৃদয়। অলরেডি ভালো পারফরম্যান্স করছে। পাকিস্তান সিরিজে বলেন, শ্রীলঙ্কা সিরিজে বলেন কয়েকটা ম্যাচে ভালো পারফরম্যান্স করছে। যদিও স্ট্রাইক রেট খুবই বাজে ছিল। কিন্তু মোটামুটি একটা দলের যেই মানে খারাপ মুহূর্তে দলের যে আ একটা হাল ধরা, ওই কাজটা কিন্তু তাওহিদ হৃদয়কে দিয়ে বরাবরই হয়। আর জাকের আলী অনিক আছে, জাকের আলী অনিকের কথা কি বলবো? সে তো সবসময়ই যে খারাপ সময়ে হাল ধরে বাংলাদেশের। আর শামীম পাটোয়ারি আছে। শামীম পাটোয়ারি কিন্তু আ গত পাকিস্তান সিরিজে আমরা দেখছি তাকে কিন্তু মোটামুটি অলরাউন্ডার হিসেবে এখন ধরা যায়। যাই হোক, অলরাউন্ডার হিসেবে প্রপার অলরাউন্ডার কিন্তু ৩ জন আছেন। মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী এবং মোহাম্মদ সাইফুদ্দিন। প্রপার স্পিনার হিসেবে ৩ জন প্লেয়ারের নাম আছে। রিশাদ হোসাইন, নাসুম আহমেদ এবং তানভীর ইসলাম। পেসার হিসাবে অনেক প্লেয়ার আছে। পেসারের কিন্তু অভাব নাই দেখতেছি। তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম এবং খালেদ আহমেদকেও কিন্তু এই প্রাথমিক স্কোয়াডে যুক্ত করা হইছে। কারণ আপনারা সবাই জানেন যে খালেদ আহমেদ কিছুদিন আগেও গ্লোবাল সুপার লিগে কিন্তু ভালো পারফরম্যান্স করছে রংপুর রাইডার্সের হয়ে। এছাড়াও আ এবারের বিপিএলেও কিন্তু খালেদ আহমেদের পারফরম্যান্স সুপার ডুপার ছিল। আ গ্লোবাল সুপার লিগে কিছুদিন আগে কিন্তু খালেদ আহমেদ রংপুরের হয়ে ৮ কি ৯ টা উইকেট পাইছে। আমার সঠিক মনে হইতেছে না। সম্ভবত ৮ টা উইকেট সে পেয়েছিল। যাই হোক, আ এই স্কোয়াডে বাংলাদেশ এ দল থেকেও কিন্তু ৫ জন প্লেয়ারকে যুক্ত করা হইছে। যারা রিসেন্টলি খুবই ভালো পারফর্ম করতেছে তাদেরকেও কিন্তু রাখা হইছে। হয়তোবা তাদেরকে প্র্যাকটিস সেশনে বা দলের সাথে আ আ প্র্যাকটিস ম্যাচগুলায় যুক্ত করা হবে। সেখান থেকে হয়তোবা তাদেরকে সিলেক্ট করা হবে। যদি ভালো পারফরম্যান্স করে সেখান থেকে তাদেরকেও আ মেইন দলের সাথে রাখা হতে পারে। যাই হোক, তারা হচ্ছে নাঈম শেখ, হাসান মাহমুদ, নুরুল ইসলাম সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান। নুরুল ইসলাম সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন এবং সাইফ হাসানের ব্যাপারটা অলরেডি সবাই জানেন যে এবারে যে বিপিএল ছিল সেই বিপিএল এ তাদের পারফরম্যান্স খুবই ভালো ছিল। তাদের স্ট্রাইক রেট ভালো ছিল। তো মোটামুটি এই হলো যে নেদারল্যান্ড সিরিজ এবং সামনে যে এশিয়া কাপ আছে, সেই এশিয়া কাপকে সামনে রেখে যে ২৫ সদস্যের দলটা ঘোষণা করা হইছে, এই প্লেয়ারগুলাই কিন্তু সেই ২৫ সদস্যের দলের সাথে যুক্ত আছে। তবে সাব্বির রহমানকে কেন যুক্ত করা হইল না? এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই। তবে সাব্বির রহমানকে নিয়ে আমি একটা কথাই বলতে চাই যে সাব্বির রহমানের উচিত এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে মোটামুটিভাবে অবসর নিয়ে নেওয়া। কারণ সুযোগের অভাবে সে আজকে যেই পর্যায়ে চলে আসছে, তার আর বাংলাদেশ ক্রিকেট দলের সাথে যুক্ত থাকার কোনো দরকার নাই। দেখেন, সাব্বির রহমান বাজে পারফরম্যান্স করছে কিন্তু
রিসেন্টলি মানে গত কয়েক বছরে সাব্বির রহমানকে একদম টোটালি কোনো ধরনের সুযোগ দেওয়া হয় নাই। কোনো সুযোগ দেওয়া হয় নাই। এই মানুষটা সুযোগের অভাবে আসলে নষ্ট হয়ে গেল। সে বাজে পারফরম্যান্স করার জন্যই দলের বাইরে গেছিল। কিন্তু এরপরেও তাকে কোনো সুযোগ দেওয়া হয় নাই। সে যখন বিভিন্ন লিগে বা আ এবার বিপিএল এ এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে বিপিএল এ একটা ম্যাচ ভালো খেলার পরেও সাব্বির রহমানকে কেন সুযোগ দিবে? সাব্বির রহমানকে এইজন্যই সুযোগ দেওয়া উচিত কারণ সাব্বির রহমানের মতো হার্ড হিটার ব্যাটসম্যান বাংলাদেশের ইতিহাসে কখনো ছিল না। এটা আপনাকে মানতে হবে। সাব্বির খারাপ খেলে দলের বাইরে গেছে ঠিক আছে, কিন্তু তাকে পরবর্তীতে কোনো ধরনের সুযোগ দেওয়া হয় নাই। লাস্ট ৪-৫ বছরে সাব্বিরকে কতটুকু সুযোগ দেওয়া হইছে, সেইটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানায় যাবেন। যাই হোক, আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।